গুড মর্নিং। মর্নিং। প্রত্যুত্তর দিল ফারহান। তারপর ড্রয়িং রুমে সোফায় আড়ষ্ট হয়ে বসে পড়ল। ফারহানের শরীর ক্লান্ত, অবসন্ন, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। আফরা আন্দাজ করে নিল হয়তো বাহিরে গিয়েছিল সে। মিসেস নাবিলা আফরাকে বলল, এ কি আফরা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে এসো। জি আসছি। বলেই ডাইনিং টেবিলে বসলো আফরা। ফাহিম মিস্টার ইফাজ ড্রয়িং রুমে বসে আছে ফারহানের সাথে। আফরা মিসেস নাবিলাকে পরখ করে নিল একবার। ভদ্রমহিলা কিচেনে কাজ করতে ব্যস্ত। এখনই উত্তম সুযোগ ফারহান সম্পর্কে ইলাকে প্রশ্ন করার। না হলে মিসেস নাবিলা বরাবরের মতোই সূক্ষ্ম চালে এড়িয়ে যাবেন ফারহানকে। আফরা ফিসফিসিয়ে সামনে বসা ইলাকে ডাক দিয়ে বলল, এই না, হুম। ফারহান তো কখনোই এখানে আসে না, আজ তাহলে এখানে এসছে যে? ইলাও একবার দেখে নিল ওর মাকে, তারপর ফিসফিসিয়ে বলল, আসলে এটি স্টেটটা ফাহিম ভাইয়ের কাছ থেকে কিনে নিতে চাইছে আমার মা, যদিও ফারহান ভাই সাপ মানা করে দিয়েছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে কথা হচ্ছে, তবে কি কথা হচ্ছে তা আমি জানি না আপু। আফরা ছোট্ট করে ওহ বলে আবারও খাবারে মনোনিবেশ করলো। ইলাও এই প্রসঙ্গে কথা বাড়ালো না আর। ফারহান সোফায় মেরুদণ্ড সোজা করে বসে অপেক্ষা করছে মিস্টার ইফাজ আর ফাহিমের কথাবার্তা শোনার জন্য। দুজনেই কথা শুরু করতে গিয়ে আটকে যাচ্ছে বারবার। ফারহান একটা উষ্ণ শ্বাস ছাড়ল। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে মিহি স্বরে বলল, অনেকক্ষণ তো হয়ে গেল চাচু, আমি এখানে এসেছি। কি বলতে চাও বলো? মিস্টার ইফাজ অগোচরে ছোটজোড়া চেপে ভাবলেন কিছুক্ষণ, তারপর প্রত্যুত্তরে বললেন, আমি বারবার তোমায় বিরক্ত করতে চাচ্ছি না ফারহান, তবুও করতে আমি দায়বদ্ধ। কেন জানো? তোমার চাচির জন্য। ফারহান মৌন রইল এবার। ওর চাচি ওরফে মিসেস নাবিলা যে ফারহানের কাছে ঠিক কী চায় ফারহান তা ভালো মতোই জানে। ফারহানকে এতটা ভাবুক হতে দেখে ফাহিম এবার বলল, মাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি ফারহান, কিন্তু মা আমার কথা মোটেও শুনছে না। সে যে করে হোক তোমার থেকে টি স্টেটটি কিনে নিতে চাই। ফারহান তাচ্ছিল্যের হাসি হাসল, গম্ভীর কণ্ঠে বলল, তোমরা কি মনে করো চাচি কেন আমার থেকে এই টি এস্টেটটি কিনে নিতে চায় তা আমি বুঝি না? শ্রীমঙ্গলে এরকম অজস্র টি এস্টেট আছে, শুধু তাই নয়, ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে এই টি এস্টেট বলে এখানকার সিকিউরিটি যেমন কম তেমনই এর চাহিদা অনেক বেশি। তাহলে এত টি এস্টেট থাকতে চাচি এটাই কেন চাচ্ছে? আসলে দাদু যে সম্পত্তিটা আমার নামে করে দিয়েছে এইটা ওনার ভালো লাগছে না। ফারহান থেমে গেল এবার। মিস্টার ইফাজ নিশ্চুপ। ফাহিম আগ বাড়িয়ে বলল, আরে এমন কিছু না ফারহান, আসলে তুমি এই জায়গাগুলো থেকে যা প্রফিট পাও সবই তো পার্টি আর এখানকার মানুষদের জন্য বিলে দাও। এটাই মার পছন্দ না। আমার কোনো কাজে কখনোই তো ওনার মাথা ব্যথা ছিল না, বরং যতদিন আমি তোমাদের মাথায় বোঝা ছিলাম ততদিন চাচি শুধু এটাই চেয়েছে কতদিনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি আগেও বলেছি, ফাহিম আবারও বলছি, আমার দাদুর দেয়া শেষ স্মৃতি এটা। আমি মরে যাব তবুও কারো কাছে এই জায়গা হস্তান্তর করব না। মিস্টার ইফাজ দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি জানেন ফারহান তার সিদ্ধান্তে অটল। আফরা খাওয়ায় মগ্ন থাকলেও ক্ষীণ স্বরে ওদের কথাগুলো শুনতে পেয়েছে আবছা আবছা, কিন্তু ও সেদিকে কর্ণপাত করলো না, কেননা মানুষের কথা লুকিয়ে শোনার মতো অভ্যাস ওর কখনোই ছিল না। মিস্টার ইফাজ মৃদুভাবে বললেন, আচ্ছা, তোমাকে আর চিন্তা করতে হবে না, আর কখনোই আমি বা ফাহিম এই বিষয়ের জন্য জোর দেব না, ঠিক আছে? এখন তাহলে আসো, নাস্তা করো। আমাদের নাস্তা করা শেষ, আফরা খাচ্ছে, তুমি পাশ দিয়ে বসে পড়ো। ঠিক আছে। ফারহান সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে বসে পড়ল আফরার পাশে। আফরা গোল গোল চোখ করে এক পলক তাকালো ফারহানের দিকে। মানুষটা নির্বিকার। মিসেস নাবিলা এবার মৌনতা বজায় রেখে খাবারের প্লেটে এগিয়ে দিল ফারহানকে। আফরা হঠাৎ ফারহানকে ফিসফিসিয়ে বলল, আপনার হাতের ব্যথা কমেছে মিস্টার কমরেড? ফারহান ভ্রুকুচকে তাকালো আফরার দিকে। আফরা উত্তর শোনার জন্য তাকিয়ে আছে ওর দিকে। ফারহান ঠোঁট চেপে মৃদু কণ্ঠে বলল, তুমি গতকাল আমার হাতে রক্ত দেখে যেরকম করছিলে, ব্যথা তো ভয় আগেই পালিয়ে গেছে, যাতে তোমার মুখোমুখি আর হতে না লাগে। ফারহানের ঠাট্টা ধরতে পেরে আফরা মুখ ফুলিয়ে আবারও খাওয়াতে মন দিল। ফারহান আলতো হাসলো এবার। মেয়েটার কিছু কিছু পাগলামি দেখলে ভালোই লাগে। হঠাৎ সদর দরজায় জোরে জোরে করাঘাতের জন্য সবাই ওদিকে নজর দিল। মিসেস নাবিলা ইলাকে বলল, ইলা, দেখ তো কে এসেছে। দেখছি মা।
বলেই ইলা গিয়ে দরজা খুলে দিল, কিন্তু ইলাকে সেই জায়গায় স্তব্ধ হয়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেল সবাই। মিস্টার ইফাজ বলল, কে এসেছে ইলা? পুলিশ বাবা। ইলা বলে উঠল তটস্থ গলায়। পুলিশের কিছু লোক এবার ঘরে প্রবেশ করে ফেলল অনুমতির অপেক্ষা না করে। হঠাৎ ঘরে পুলিশ বেশধরী লোকদের দেখে সবাই আশ্চর্য। মিসেস নাবিলা ভয় পেয়ে গিয়েছেন এদেরকে দেখে। ফাহিম এবার বলল, কি চাই আপনাদের? পুলিশের মধ্যে একজন বলে উঠল, ফারহান জুবাইদকে। আফরা কিছুই বুঝতে পারছে না এদের কার্যকলাপ। পুলিশ এবার ফারহানের কাছে হ্যান্ডকাফ এগিয়ে বলল, কংগ্রেস ফারহান জুবাইদ, ইউর আন্ডার অ্যারেস্ট। গতকাল কলেজে তোমার আঘাতে দুজন আহত হয়েছে। ডানপন্থী দল তোমার নামে মামলা দিয়েছে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করার জন্য আর তাদের আহত করার জন্য। পুলিশ অফিসারের এই কথাটি বজ্রপাতের মতো বিক্ষোভ ঘটালো পুরো ঘরে। এতক্ষণের ব্যস্ততম পরিবার নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। আফরা অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশি পোশাক পরা মানুষগুলোর দিকে। কথাগুলো হজম করতে কষ্ট হয়েছে অনেক। মিসেস নাবিলা ধিক্কার জানালেন এবার। ফারহানের উদ্দেশ্যে বললেন, আর কত কি করবে তুমি ফারহান? শেষ পর্যন্ত পুলিশ এসে পড়লো তোমায় গ্রেপ্তার করতে। বলি, মান সম্মান কি আমাদের একটুখানি রাখবে তুমি? ফারহান মিসেস নাবিলার কথা উড়িয়ে দিল তরঙ্গহীন ঢেউয়ের মতো। ওনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা নিতান্তই ব্যর্থতা। মিস্টার ইফাজ মৌনতা বজায় রাখলেন তখন। ফাহিম এগিয়ে বলল, কিন্তু অফিসার, গতকালকের সংঘর্ষের দোষ দুই পক্ষেরই ছিল। আপনি কিভাবে একপাক্ষিক হয়ে ওকে গ্রেপ্তার করতে পারবেন? সেসব থানা গিয়ে দেখা যাবে। আর তাছাড়া দোষ যদি ফারহানের না হয় তাহলে ও মামলা করেনি কেন? তাছাড়া এই জোয়ান ছেলে রক্তের তেজ অনেক বেশি। এর আগেও মামলা মোকদ্দমা রিপোর্টের জন্য কম ঘোরাঘুরি করেনি আদালত থানায়, কিন্তু রাজনৈতিক দাপট আর নিজের উন্নয়ন ব্যক্তিত্বের জন্য প্রত্যেকবারে ছাড় পেয়ে গেছে। এখন যেহেতু শরণ চেয়ারম্যান সাহেব নিজের লোকজন নিয়ে নামে মামলা দিয়েছে, এখন আমাদের কি করার? বলেই পুলিশ উদ্ভট একটা হাসি দিল। ফারহান এতক্ষণ চুপ ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেবের নাম শুনে বুঝতে বাকি রইল না যে ও একটি বিরাট চক্রান্তে ফেঁসে গেছে। ফারহান নিজের হাত মুঠো করে নিঃশ্বাস ফেলল কয়েকবার। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। এখন 19 থেকে 20 হওয়া মানে বিশাল বড় একটা ধাক্কার মুখোমুখি হওয়া। ফারহান জানে সে একা মানুষ। তার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী ছাড়া আর কোনো আপনজন নেই যে ওকে ঠিক এই মুহূর্তে সাহায্য করতে পারে। ফারহান ঠোঁট চেপে নিজের হাত এগিয়ে দিল এবার। পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে দিতেই আফরা বাধা দিয়ে বলল, উনি কি কোনো খুনির আসামি যে এইভাবে হ্যান্ডকাফ করেছেন? পুলিশ ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। ফারহানও কিছুটা অবাক হলো আফরার ব্যবহারে, তাই অদ্ভুতভাবে সেও তাকালো মেয়েটার দিকে। আফরার কপালে ভাঁজ পড়া, ঠোঁট দুটো মৃদুভাবে নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না বাংলা ভাষার জটিলতার জন্য। আফরার প্রথম ভাষা ইংরেজি, তাই কোনো কিছু বলতে গেলে মাথায় চট করে ইংরেজি ভাষাগুলোই আসবে। বাংলা বলতে গেলে আগে ইংরেজি কথাটা গুছিয়ে নিতে হবে, তারপর ভাবের প্রসার ঘটবে। আফরার ক্ষেত্রে হয়তো বিষয়টি ঠিক তাই। পুলিশ তাই বিরক্ত হলো, বলে উঠল, আমাদেরকে আমাদের কাজ করতে দিন আপা। আপনার ঝামেলা হলে সসম্মানে থানায় আসুন। এখন আমরা গেলাম। পুলিশের কথা বাড়ালো না সেদিকে। ফারহানকে নিয়ে চলে গেল এখানকার কেন্দ্রীয় থানায়। আফরা বিস্মিত। এহেন অবস্থায় ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এসব রাজনৈতিক জট, পুলিশ স্ট্রাইক, মারামারি, এ সকল দৃশ্যপট ওর কাছে নিতান্তই নতুন। বলতে গেলে শূন্য অভিজ্ঞতা এসব ব্যাপারে। এটা কি আদৌ ভালো কাজ নাকি মন্দ কাজ আফরা তা জানে না। শুধু এতটুকু জানে এখানে জীবনের ঝুঁকি অনেকটাই বেশি, আর সেই ঝুঁকি নিয়েছে ফারহান। বিষয়টা ভাবতেই বুকে চিনচিন ব্যথার উপদ্রব হলো আফরা। আফরা আদৌ জানে না এই মানুষটার সাথে ওর যে অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটার নাম কি। তবে তার প্রাণ শঙ্কার কথাটা ভাবতেই ওর কেমন যেন ভয় জেগেছে মনে। পুরো ড্রয়িং রুম কেমন যেন নিস্তব্ধতায় ছেয়ে গেল। সদর দরজা খোলা থাকার কারণে চা বাগানের উত্তাল হাওয়া আঁকড়ে ধরেছে সারা দেহে। মিস্টার ইফাজ, ইলা, ফাহিম, মিসেস নাবিলা কারোরই কোনো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না তেমন একটা। আফরা তাই অবাক হয়ে বলল, আপনারা নিশ্চিন্ত হয়ে বসে আছেন কিভাবে সবাই? ফারহানকে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনারা কিছু করবেন না?
ফাহিম কিছু বলতে যাবে তার আগেই মিসেস নাবিলা বলে উঠল, ওই নিজে এই রাস্তা নিয়েছে, বারবার না করেছিলাম। আমি বারবার না করেছিলাম যে ফারহান এই রাজনীতি জালে ফেসে যেও না, কিন্তু ফারহান বিন্দু মাত্র শুনেনি আমার কথা। উজাড় করে দিয়েছে নিজেকে রাজনীতি আর মানব সেবার জন্য। করো তবে মানব সেবা, যেদিকে নিজের জানের পর্যন্ত ঝুঁকি আছে। আফরা আগে ভাগেই বুঝেছে, আর যাই হোক মিসেস নাবিলা কখনোই ফারহানের পক্ষপাতিত্ব করবেন না। তাই সে কঠোর গলায় বলল, তাই এভাবে থানায় রেখে দিবেন ওকে? আঙ্কেল, আপনি তো কিছু একটা করুন। আফরাকে হঠাৎ এতটা উদ্বিগ্ন হতে দেখে অবাক হলেন মিস্টার ইফাজ। অল্প কয়েকদিনের পরিচিত একটা মানুষের জন্য আসলেই কেউ কি এতটা উদ্গ্রীব হতে পারে, কোনোরূপ কোনো অনুভূতি ছাড়া? বিষয়টা সন্দিহান নজরে দেখলেন তিনি, তবে বুঝতে দিলেন না। ধীর গলায় বললেন, আমি দেখছি বিষয়টা আফরা, তুমি উদ্বিগ্ন হবে না। আফরার দম বন্ধ লাগছে ঘরের ভেতর। ফারহানের বিপদশঙ্কা ওর মস্তিষ্কে চৌচির করে ফেলেছে। আপাতত কিছুক্ষণের জন্য হলেও কিছুটা শান্তির প্রয়োজন ওর। তাই ড্রয়িং রুম ত্যাগ করে একটু নিজেকে শান্ত করার জন্য চলে গেল বাংলো বাড়িটির পূর্ব প্রান্তে। মিস্টার ইফাজ মিসেস নাবিলাকে বললেন তার নিজ কাজ করার জন্য। ইলা চলে গেল নিজের রুমে। সোফায় শুধু বসে আছেন উনি আর ফাহিম। মিস্টার ইফাজ ব্যগ্রভাবে বললেন, ফাহিম, জি? ফারহানকে কেন গ্রেপ্তার করলো ওরা? মানে সংঘর্ষের কারণটা তুমি জানো? ফাহিম ব্যাপারগুলো বলার পর সন্দেহ আরও একটু হলো ওনার। ফাহান আর আফরা ওদের মধ্যে হয়তো খুব একটা সূক্ষ্ম একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার সম্পর্কে কেউ জানে না। মিস্টার ইফাজ নীরব রইল এতে। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে খুব ভালোভাবে বিষয়টা সামাল দিতে হবে। থানায় এক পুলিশ অফিসারের সামনে ফারহান নির্বিকারভাবে বসে আছে। এমন একটা ভাব করছে যেন থানায় আসা যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপারই না। পাশে সাব ইন্সপেক্টরের টেবিলের এক প্রান্তে সাধারণ মানুষের সাইন লেগে আছে রিপোর্ট জারি করার জন্য। কিন্তু সাব ইন্সপেক্টর সেদিকে ভ্রুক্ষেপ না করে মোবাইলে আজগুবি জিনিস করতে মগ্ন। ফারহান চেয়ারে একটু হেলে সেই সাব ইন্সপেক্টরের দিকে ঘাড় বাঁকিয়ে বলল, এই যে সাহেব, এটা মোবাইল চালানোর জায়গা নয়, আগে নিজের ডিউটি করুন। সাব ইন্সপেক্টর চরম বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে, দেখল ফারহানের বরাবর টেবিলে বসা সিনিয়র অফিসার চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা শুকনো ঢোক গিলল সাব ইন্সপেক্টর। তারপর মোবাইল রেখে নিজের ডিউটিতে মত্ত হয়ে গেল। ফারহানকে আর কিছু বলতে পারল না সেই সিনিয়রের সামনে, না হলে এই ছেলের দফা রফা করে ফেলত। সিনিয়র অফিসার ফারহানের তুখর সাহসিকতা দেখে অবাক না হয়ে পারছে না। সে এবার একটা সিগারেট ধরালো, ফারহানের উদ্দেশ্যে আরেকটা দিয়ে বলল, এই নাও নেতা সাহেব। আমি সিগারেট খাই না। ফারহানের গম্ভীর কণ্ঠ। সিনিয়র অফিসারের এক পলক মনে হলো এই যুবক হয়তো মজা করছে ওর সাথে। কিনা রাজনীতিবিদের কম বেশি সিগারেটে আসক্ত না দেখলেও সিগারেট একেবারে মুখে দেয় না সেটা অবিশ্বাস্য। তাই উনি বলে উঠলেন, দূর মিয়া, সিগারেট না খেয়ে মনের দুঃখ লুকাও কেননে? ফারহান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলে উঠল, গ্রেফতারের নাম করে এখানে নিয়ে এসেছেন কেন জানতে পারি? ফিরচালো হাসি দিলেন অফিসার। সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে বলে উঠলেন, তখন না বললাম তোমাকে গ্রেপ্তার করার জন্য উপর থেকে নোটিশ আসছে? আসল কথাটা বলুন অফিসার। থমথমে গলায় বলল ফারহান। অফিসার এবার টেবিলে একটু ঝুঁকে এসে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো ফারহানের দিকে। মিহি স্বরে বলল, আমার কি তোমার থেকে কিছু চাওয়া আছে? আমার চাওয়া তো চেয়ারম্যান সাহেবের থেকে। সাহেব বলছে তোমাকে গ্রেপ্তার করতে আর যতক্ষণ থানা রাখতে, যতক্ষণ না তুমি হ্যাঁ না বলো। আর গতকাল তুমি যে কাজ করছো, আর 7টা মামলা দিয়ে তোমাকে জেল ঢুকানো যাবে। তাই তো সাহেবের রাস্তা ফাঁকা। ফারহান আগে আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হওয়ার আশঙ্কা, তাই কোনোরূপ কোনো প্রতিক্রিয়া দেখালো না। তবে সে যে এক বিশাল চক্রান্তে ফেসেছে এটা ভালো করে বুঝতে পারছে ফারহান। এখন এগুলো খুব সাবধানতার সাথে পাড়ি দিতে হবে। পুলিশ অফিসার তাই জিজ্ঞেস করলেন, কি নেতা সাহেব, এত ভাবাভাবির কি আছে? চেয়ারম্যানকে হ্যাঁ বলে তাদের দলে ঢুকে গেলেই তো মিটে যাবে ঝামেলাটা। ওইসব দুর্নীতিবাজদের সাথে কাজ করার ইচ্ছে নেই আমার অফিসার। ওনাকে সসম্মানে না বলে দিন। ভেবে বলছো তো? একবার জেলে ঢুকলে সহজে কিন্তু কাজ ছাড়া পাবে না। মামলা কিন্তু বেশ কয়েকটা হয়ে গেছে তোমার নামে। আপনাদের রিমান্ডে রাখার আগে আমার লোকজন ছাড়িয়ে নিয়ে যাবে আমায়। আচ্ছা, দেখা যাবে।
পুলিশ অফিসার রহস্যময়ী হাসি দিল বিনিময়ে। হয়তো ফারহানের আগাম বিপদ সম্পর্কে কিছুটা আভাস করতে পেরেছে। ফারহান সবার অগোচরে এবার একটা তপ্ত শ্বাস ছাড়ল। ওপর ওপর শক্ত সাপেক্ষ থাকলেও মনে চলছে তুমুল অস্থিরতা। কিছু একটা হতে চলেছে ওর ধারণা, হয়তো অনেক বড় কিছু। পরন্তু দুপুরে কেমন যেন এক ভ্যাবসা আভাস। পুরো শ্রীমঙ্গলের এই উত্তরগাঁও অঞ্চলটিতে অন্যান্য অঞ্চলের তুলনায় আর্দ্রতার সাথে উষ্ণতাও একটু বেশি। এমন একটা অসময়ে টেবিলে বসে রওশিন আনমনে বইয়ের পাতা উল্টাচ্ছে। ওর কেন যেন পড়াশোনা করতে ভালো লাগছে না মোটেও, কিন্তু মায়ের ভয়ে টেবিলে থেকে আর উঠতে পারল না ও। মা পাশের ঘরেই ঘুমিয়ে আছে, তাই সেই ঘর টপকে টিভি ছাড়ার ভাবনাটাই ব্যর্থ রওশিনের কাছে। এ সময় বাবা বা ভাই বাসায় থাকলেও কাজ হয়ে যেত। বাবা ওয়াচ টাওয়ারে গিয়েছে কিছু কাজের জন্য, আর ভাই গিয়েছে ঢাকায়। রওশনের বড্ড ইচ্ছে ছিল বড় ভাইয়ের সাথে একদিন বাংলাদেশের প্রাণের শহর ঢাকায় ঘুরে আসবে, কিন্তু এই 18 বছরে একটা বারও যাওয়া হয়নি ওখানে। এই শ্রীমঙ্গলের উত্তরগাঁও থেকে শুরু করে তোরাবগঞ্জ বাজার, মৌলভীবাজার, কৌরাঞ্চর, রাতারগুলো, লাউছড়া উদ্যান, মেঘালয় সীমান্ত, দূর দূর এই সিলেট বিভাগ পর্যন্তই ওর যাওয়া আসাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু ভাই ঢাকায় গিয়েছে কিছু কোর্ট সংক্রান্ত কাজে, তাই আর যাওয়া হয়নি। এগুলো ভাবতে ভাবতেই রওশিন বইয়ের পাতায় মুখ ডোবালো আবার। এই অসময়ে হঠাৎ করে সদর দরজায় বেজে উঠল কলিং বেল। এ সময় সাধারণত কেউই আসে না বাড়িতে, তাই দরজায় কলিং বেল বেজে ওঠাতে অবাক না হয়ে পারল না। মাকে ডাকতে গিয়ে দেখলো মা গভীর ঘুমে ঘুমিয়ে আছে, তাই পা টিপে টিপে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে এসেছেন? পরিচিত কণ্ঠ পেয়ে চোখ জোড়া চিকচিক করে উঠল রওশিনের। আজ প্রায় 2-3 সপ্তাহ পর এই প্রিয় মানুষটার কণ্ঠ শুনেছে, যে মানুষটাকে দেখার জন্য ওর তৃষ্ণার্থ দৃষ্টি উসখুস করছিল। রওশিন তাই না ভেবে দ্রুত খুলে দিল কাঠের দরজাটি। ওর চোখে মুখে উৎফুল্লের রেশ ছিল। দরজা খুলতেই রওশিনকে দেখে বিনয়ী হাসি দিল ফাহিম, কিন্তু ফাহিমের পাশে অপরূপা সুন্দরী একটি মেয়েকে দেখে রওশনের প্রাণোচ্ছল মন নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল। মেয়েটির চেহারা বাঙালিয়াত্বের আংশিক ছাপ থাকলেও মনে হয় না সে বাঙালি। রওশিন দুজনের উদ্দেশ্যে মলিন হেসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যুত্তরে বলল ফাহিম। রওশিন ব্যস্ত হয়ে বলল, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? ভেতরে আসুন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। আফরা মিহি হেসে প্রবেশ করলো এই ছোট্ট বাড়িটিতে। ড্রয়িং রুমে কয়েকটি কাঠের সোফার পাশ দিয়ে সুসজ্জিতভাবে বেশ কয়েকটি পোর্ট্রেট রাখা, সবগুলোই এক কথায় অসাধারণ। রওশিন অল্প সময়ের ব্যবধানে ফাহিম আর ওই অপরিচিত মেয়েটির জন্য ফটাফট লেবুর শরবত নিয়ে আসলো। ফাহিমের কাছে রওশিনের এই জিনিসটাই বড্ড ভালো লাগে। মেয়েটি অল্প বয়সী হলেও বেশ গুণী আর সহজেই সব কাজ সামলে নিতে পারে। ফাহিম বলল, খালাম্মা কোথায়? এখন দুপুরের সময় তো, তাই ঘুমোচ্ছে। তাহলে তাকে ডাকতে হবে না, আমি এসেছিলাম তোমার ভাইয়ের কাছে, ওকে ডাক দাও তো। সাদ্দাফ ভাইয়া তো বাসায় নেই, ভাইয়া ঢাকা গিয়েছে কিছু জরুরি কাজের জন্য। কোনো দরকার ভাইয়া? মুখ কালো হয়ে গেল ফাহিমের, কেননা এ সময় ফাহানকে থানা থেকে নিয়ে আসার জন্য সাদাফকে খুব প্রয়োজন ছিল ওর। সাদাফ হলো ফাহিমের ছোট্টবেলার খুব কাছের একজন বন্ধু। সময় আর ব্যস্ততার ব্যবধানে দুজনের মধ্যে যোগাযোগ আগের তুলনায় কমে গিয়েছে, আর ওর কাছের বন্ধু একমাত্র ছোট বোন হলো রওশিন। কিশোর বয়সেই ফাহিম মানুষটির জন্য রওশিনের মনে এক প্রকার ভালো লাগা কাজ করত। রওশিনের ধারণা বড় হলে হয়তো এই অনুভূতিগুলো হাওয়ার ন্যায় চলে যাবে, কিন্তু দিন যতই এগুলো ততই যেন ভালো লাগাগুলো চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়েছে। তবে ফাহিমের পাশে এত সুন্দরী একটি মেয়েকে দেখে বেশ খচখচানি হলো রওশিনের মনে। এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া উনি কে? ফাহিম মিহি হেসে বলল, ও আমাদেরই একজন আত্মীয়, আফরা। আমেরিকা থেকে এসেছে সপ্তাহখানেক হলো। আফরা ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে বলল, হ্যালো। হ্যালো আপু। মিনমিনি হেসে বলল রওশিন। রওশিন বলতে বাধ্য যে আফরা স্বভাব সুলভে অত্যন্ত বিনয়ী ধরনের।
অল্পতেই সহজে কাউকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। তবে ফাহিমের সাথে আফরাকে দেখে বেশ হিংসে হলো রওশিনের, তবুও বিষয়টা মনের মধ্যেই রেখে দিল। ফাহিম বলল, আমরা তাহলে এখন আসি রৌশিন। আসলে সাদ্দাফের সাথে খুব প্রয়োজন ছিল দেখা করার, ও যেহেতু নেই তাই সময় নষ্ট করবো না, এখানে আমাদের এক জায়গায় যেতে হবে। রওশিন কিচ্ছু বলল না প্রত্যুত্তরে। ফাহিম আর আফরা এবার চলে গেল কেন্দ্রীয় থানার উদ্দেশ্যে। রওশিন তপ্ত শ্বাস ফেলে এবার দরজাটা হালকা লাগিয়ে দিয়ে পা বাড়ালো নিজের ঘরে। কথা অনুযায়ী ফারহান আসলেই রিমান্ড থেকে বের হলো সন্ধ্যা ঢলে যাওয়ার পর। পুলিশ এসে বলল, কংগ্রেস সাহেব, আপনার ছুটির সময় হয়েছে। ফারহান জানতো যে আজকের মধ্যেই ও ছাড়া পাবে, তবে এত দ্রুত যে ছাড়া পাবে তা ওর ধারণার বাহিরে ছিল। সাব্বির আর শামসু দুজনেই খুব ধীর স্থির মানুষ, কোনো কাজ করতে সারাদিন লাগিয়ে দেয়। সেদিকে ওদের এত দ্রুত পরিস্থিতি সামলে নেওয়াটা আসলেই অবাকের বিষয়। থানায় অফিসারের কাছে দাঁড়াতেই ও থমকে গেল, কেননা ফাহিম বসে আছে এখানে। ফারহানের কাছে এবার পরিষ্কার হলো ব্যাপারটা। কাজটা সাব্বির শামসু না, বরং ওর আপন চাচাতো ভাই ফাহিম করেছে। ফাহিমের সাথে ফারহানের চোখাচোখি হওয়ার পর সে বলল, জলদি বাসায় চলো। ফারহান কথা বাড়ালো না আর, ওখানে খাতায় নিজের একটা সই নিয়ে থানা থেকে বেরিয়ে গেল। মাগরিবের আজান দেওয়ার পর ঘুটঘুট করছে সারা পরিবেশ। থানার ঠিক দক্ষিণ পশ্চিম কোণের চা বাগান থেকে ছড়িয়ে পড়ছে ফুরফুরে চাঙা হাওয়া। দূর দূর মানুষ নেই বললেই চলে। রাস্তার একপাশে গভীর খাদটিকে দেখে মনে হচ্ছে এ যেন এক ভুতুড়ে কুয়ো। ফারহান ফাহিমের গাড়ির সামনে এগোতেই দেখলো আফরাকে। আফরা গাড়ির এক কোণে ঠেস দিয়ে আনমনে মোবাইল স্ক্রল করতে মগ্ন। আর যাই হোক, এই জায়গাটিতে আফরাকে মোটেও আশা করেনি ফারহান, তাই তাজ্জব হয়ে জিজ্ঞেস করলো, আফরা এখানে কি করছে? আমি যে কারণে এসেছি ঠিক সে কারণে এসেছে। ফাহিম বলল প্রত্যুত্তরে। এই প্রথম ফারহানের পাষাণ হৃদয়ে একটা সূক্ষ্ম অনুভূতির জন্ম নিল মেয়েটার জন্য। বাইরের ফুরফুরে হাওয়াও যেন পুরো দমে বলছে, তুমি একা না ফারহান জুবায়ের, তোমার নিঃসঙ্গতা দূর করার জন্যই আফরাই তোমার জন্য যথেষ্ট। গাড়ি নিজ গতিতে এগিয়ে যাচ্ছে নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, সেই সাথে বহমান জোরালো বাতাস। সেই বাতাস নাকে টেনে নিলেই শরীরে এক অন্যরকম উন্মাদনায় ছেয়ে যায়। গাড়ির প্যাসেঞ্জার সিটে জানালা ঘেঁষে আফরা বসে বসেই বাতাস নাকে টেনে নিতে মগ্ন। কানে ইয়ারফোন গুজে রাখলেও সেখানে বাজতে থাকা গানগুলোতে ওর ধ্যান নেই। ফাহান গাড়ির ব্যাক মিরর দিয়ে আর চোখে পরখ করে নিল আফরাকে। ফাহিম ড্রাইভ করছে বিধায় ফাহানের নজর সে আর খেয়াল করলো না। হাওয়ার তালে উড়ে চলেছে আফরার কালচে বাদামি চুল। সে দৃশ্য নিতান্ত সাধারণ মনে হলেও ফারহানের কাছে তার হৃদয় ঘায়েল করার মতো এক দৃশ্য মনে হলো। আর সারাদিনটা পুলিশ কাস্টাডিতে পার হয়ে গেলেও সন্ধ্যায় এমন মনোরম দৃশ্য দেখে ওর ভালো লাগছে। এরকম অনুভূতি ওর জীবনের যেন প্রথম অনুভূতি। আফরা প্রথম ওর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করলেও ফারহান ওর দিকে নজর দেয়নি কোনোভাবেও। কিন্তু এখন ওর মনে হচ্ছে কাজটি ভুল করেছে সে। এমন মায়াবী মেয়েটার প্রতি আদৌ কি দুর্বল না হয়ে পারা যায়? আফরা তখন নীরবতা কাটিয়ে ফাহিমকে জিজ্ঞেস করলো, ফাহিম, আগামীকাল আপনি ফ্রি আছেন? ফাহিম গাড়ি ড্রাইভ করতে করতেই ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, শিওর হয়ে বলতে পারছি না। কেন? আসলে গুগলে ওয়েদার চেক করে দেখলাম কাল বৃষ্টি হবে না, তাই আমি ভাবছিলাম এখানেই কোথাও ফিশিং স্পটে যাওয়ার কথা আর কি। ফারহান হঠাৎ হেসে দিল আফরার কথায়, যেন মেয়েটা কোনো মজার কথা বলেছে। ফারহানের হঠাৎ হেসে ওঠাতে আফরা খানিকটা হকচকিয়ে যায়। একই সাথে বিস্মিত সে, কেননা গম্ভীর চরিত্রের এই সুপুরুষ যুবককে আফরা খুবই কম হাসতে দেখেছে। আর যদি দেখে থাকে সেটা অত্যন্ত সূক্ষ্ম হাসি। আফরা অপ্রস্তুত গলায় ফারহানকে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? আমি কি আদৌ হাসার মতো কোনো কথা বলেছি? কান্না করার মতো তো কোনো কথা বলেননি। ফারহান বিদ্রুপ করে বলে উঠল। ফাহিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কোনো মতে আফরার কথায় নিজের হাসি চাপিয়ে রেখেছে। এসব দৃশ্য দেখে আফরা মুখ বাঁকালো ফারহানের উদ্দেশ্যে। ছেলেটার হাসি দেখে রীতিমতো ওর গা জ্বলে যাচ্ছে। ফারহান হাসি থামিয়ে তপ্ত শ্বাস ছাড়ল এখন। তারপর একটু পেছনে ঘুরে বলল, এটা বাংলাদেশ আফরা, আপনাদের আমেরিকা না। এখানে খাল বিল নদী হাওর সব কিছুই আস্ত একটা ফিশিং স্পট।
তাই আপনি যদি মনে করে থাকেন আমেরিকার মতো এখানে আলাদা আলাদা ফিশিং স্পট আছে, স্পট ছাড়া অন্য কোথাও ফিশিং করলে জরিমানা করবে, সেটা নিতান্তই ভুল ধারণা। তবে প্রাইভেট প্রপার্টিগুলোতে অবশ্যই আপনি পারমিশন ছাড়া ফিশিং করতে পারবেন না। আফরা ছোট্ট করে প্রত্যুত্তর দিল। বাহিরে ইতিমধ্যে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে, তবে টিলার মাঝপথ দিয়ে পথগুলো অতিক্রম করা যাচ্ছে বিধায় তেমন একটা বৃষ্টিকণার শব্দ পাওয়া গেল না। এমত অবস্থায় হঠাৎ গাড়ির ডেকে ক্রিং ক্রিং করে বেজে উঠল ফারহানের ফোন। স্ক্রিনে নিজাম সাহেবের নামটি দেখে বুঝতে বাকি রইল না কেন উনি ফোন দিয়েছেন। ফারহান সেটা রিসিভ করার চেষ্টা করতে বাধা দিল ফাহিম। বলল, আগামী 1 সপ্তাহ এসব পলিটিক্স থেকে দূরে থাকো ফারহান, নাহলে হিতে বিপরীত হতে পারে। আমি কখনোই চাইবো না এসবের জন্য তোমার কোনোরূপ ক্ষতি হোক। ফাহান মৌনতা বজায় রাখলো এবার। এই প্রথমবার ফাহিমের কথায় ওর সায় দিতে ইচ্ছে করছে, তাই সে আর ফোনটি ধরল না। ফাহিম আবারও বলল, নিজাম সাহেবকে টেক্সট করো, কিছুদিন তুমি পার্টি অফিস যাবে না, তারপর ফোন সুইচ অফ করে ফেলবে। ফাহান তপ্ত শ্বাস ফেলে ফাহিমের কথা মতো তাই করলো। তারপর মোবাইলটা পকেটে গুজে বাহিরের নিশি দৃশ্যে মনোনিবেশ করলো। একা বড় হতে হতে সে ভুলেই গিয়েছে নিজেকে সময় দেওয়ার কথা। এখন তাই নিজেকে কিন্তু সময় দিতে হবে ফারহানের। কমরেড ফাহান নামটিকে ভুলে একজন সাধারণ মানুষের মতো পৃথিবী বিচরণ করবে। বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি হলেও প্রতিবারই সার্কিট হাউস থেকে বিদ্যুৎ কেটে দেয় রওশনদের বাসায়। এখন হয়েছেটা ঠিক তাই। সন্ধ্যার দমকা বাতাসের পর যেই যা ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হলো, অমনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাড়ির। ওর মা রীতিমতো বাবার উদ্দেশ্যে রান্নাঘর থেকে উচ্চস্বরে কথা বলা শুরু করেছে, যাতে বাবা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারে। কিন্তু ওর বাবার সব সময় এই সকল কাজের প্রতি উদাসীনতা। সাদাফও নেই যে কাজটুকু সামলে নিতে পারবে। রওশন বুঝে নিল বৃষ্টি না কমলে আজ বিদ্যুৎ আসবে না, তাই অগত্যায় বই রেখে কুপিবাতি জ্বালালো মেয়েটি। রওশনের মাথা টনটন করছে ব্যথায়। যখন মেয়েটি অতিরিক্ত চিন্তায় মগ্ন হয়ে পড়ে, তখনই মাথাটা প্রচণ্ড ব্যথা করে। আজকের চিন্তার মূল বিষয় হলো আফরা নামের সেই মেয়েটি। রওশনের সদ্য প্রাপ্তবয়স্ক মনে যেন ফাহিমের সাথে আফরাকে কোনো মতেই মেনে নিতে পারছে না। কেন যেন মনে হচ্ছে সেই বিদেশিনী রমণী ফাহিম ভাইকে ওর হৃদগহীন থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু এটা কি আসলেই সম্ভব? যদি সেই মেয়ের জায়গায় অন্য কেউ হতো, তবেও রোশিন তাকে সহ্য করতে পারত না। হঠাৎ রান্নাঘর থেকে রোশিনের মা ডাক দিল, অমন আধারে বসে বসে তুই করছিসটা কি? রসিন, ভাত খেতে আয়। আজ খাবো না মা, খেতে ইচ্ছে করছে না। পরে ওর মা এসে অনেক জোরাজোরি করলো খাওয়ার জন্য, কিন্তু রৌশিন নির্বিকার। কথায় আছে না, মন খারাপ হলে কিছুই ভালো লাগে না। মেয়েটার ঠিক অমন অবস্থায় হয়েছে। মা চলে যাওয়ার পর রৌশিন বিছানায় শুয়ে পড়ল জানালার কপাট খুলে। বাতাসের দাপটে বৃষ্টির বিন্দু বিন্দু পানি ও শরীর শীতল করে তুলছে। চোখে মুখে ইতিমধ্যে ঘুম ভর করেছিল ওর, কিন্তু সেই ঘুম নিমিষেই উবে গেল বালিশের নিচে থাকা মোবাইলের কাঁপুনিতে। রওশন স্ক্রিনে দুর্বলভাবে তাকিয়ে দেখল ওর প্রাণপ্রিয় সহপাঠী ইলার নাম। চোখ মুখ রীতিমতো চকচক করে উঠছে ওর। আগ্রহী হয়ে রিসিভ করে জিজ্ঞেস করলো, কেমন আছিস রিলা? কেমন আর থাকবো, তুই তো ভুলেই গেছিস আমায়। আর সামনে পরীক্ষা, ওটা আমিও জানি। তাই বলে কি আমার আর মারুফের সাথে একটুও যোগাযোগ রাখবি না তুই সেমরে? রওশন হেসে দিল ইলার কথায়, তারপর বিদ্রুপ করে বলল, তুইও তো আমায় কল দিতে পারতি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, মেয়ে তো আবার সাব্বির ভাইয়ের সাথে প্রেম শুরু করেছে। আশেপাশের খবর রাখার সময় কই। ও আস্তে কথা বল, আন্টি শুনলে কি ভাববে? ধুর, আম্মু আশেপাশে থাকলে কি এভাবে কথা বলতাম? তাও ঠিক। আচ্ছা নাবিলা আন্টি, ইফাজ আঙ্কেল কেমন আছে? ওই তো ভালো। আর ফাহিম ভাই? আমতা আমতা করে শেষে প্রশ্ন করেই ফেলল রওশন। যদিও ইলা রওশনের খুব কাছের একজন, তবু এই কৈশোরকালের অনুভূতিটা কখনোই ইলাকে বলেনি সে। ইলা স্বাভাবিকভাবেই বলল, ভাইয়ার তো হসপিটালে ডিউটি থাকে বেশিরভাগ সময়, তবে আফরা আপু আসার পর তার একটু সময় দিতে হয়, না হলে ফারহান ভাইয়া যে আপু তো ভয় পেয়ে দৌড়ে পালাবে। মৌনতা কাটালো রওশনি। কেননা
আফরার কথা শোনার পর ওর মুখ নিমিশেই অন্ধকার হয়ে গিয়েছে। ইলা এবার বলল, আচ্ছা এবার রাখি দোস্ত, তোর সাব্বির দুলা ভাই কল দিয়েছে। মহাশয়ের কল না ধরলে রাত বিরাতে আমার বাসার সামনে হামলা পড়বে। কাল কলেজে কথা বলবানে। আচ্ছা ঠিক আছে। কল কেটে ওপরে সিলিং ঝুলন্ত অচল ফ্যানটির দিকে তাকিয়ে রইল রৌশন। স্থির করলো আগামীকাল দেখা করবে সে ফাহিমের সাথে। আজ অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে উঠল ফারহান। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 6:45 বাজে। হয়তো একজন স্বাভাবিক মানুষের কাছে তা অনেক সকাল, কিন্তু যেই ছেলে ফজরের ওয়াক্তের আগে ঘুম থেকে উঠে যায় তার কাছে এই সময়টা দেরি মনে করাটাই স্বাভাবিক। আজ ফারহানের হাতে কোনো কাজ নেই। সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিন পার্টি অফিসে যাবে না, একটু আশেপাশে ঘোরাঘুরি করবে। শ্রীমঙ্গলের আষাঢ় শ্রাবণ মাস ঘোরাফেরার জন্য বেস্ট। আর প্রতি বছর এই মৌসুমি প্রকৃতির আর্দ্রতা অনুভবের জন্য এই মাস দুটোকে ফারহান বড্ড আপন মনে করে। প্রতি বছরই নিজের সকল রাজনৈতিক জঞ্জাল ফেলে ফারহান অবাধে ঘোরাফেরা করে বাংলাদেশের প্রতিটি পাহাড়ি কোণায়। ফারহান সিদ্ধান্ত নিয়েছে অনেক তো হলো দেশ ঘোরা, আগামী বছর এই সীমান্ত পেরিয়ে মেঘালয়ে পাড়ি জমাবে সে। চেরাপুঞ্জির বৃষ্টির পানিতে সিক্ত হয়ে ভুলিয়ে দেবে শৈশবকালের প্রতিটা কষ্ট, পরিবারকে হারানোর যন্ত্রণা। ফারহান খাট থেকে উঠে মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো এবার। অনেক দিন ধরেই চা বাগানের ভেতরটা দেখা হচ্ছে না, এগুলোর একটু খবর নিতে হবে, না হলে কর্মচারীরা সব সময় সুযোগ খুঁজে কাজে ফাঁকি দেওয়ার জন্য। একটা চিকন স্লিভসের সাদা গেঞ্জি আর ট্রাউজার পরে বেরিয়ে এলো ফারহান। বারান্দার সিঁড়ি বেয়ে নিচে নামতেই আফরার মুখোমুখি হয়ে সে যেন অবাক না হয়ে পারল না। আফরা কাঠের ছোট্ট এই বাড়ির সামনের অংশে কাঠের বেঞ্চির ওপর বসে আছে। ওর পা বরাবর স্পর্শ করছে ঘাসের নরম কণা। আফরাকে এত সকালে এখানে দেখে ফারহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সচরাচর ওর অংশটুকুতে কেউই আসে না। চাচি ইলা তো দূরের কথা, আর ফাহিম বা মিস্টার ইফাজের কোনো প্রয়োজন হয় তবে বাংলোতে ডেকে নিয়ে যায়। তাই এখানে ফারহানের অবাধে বিচরণ। বরাবরের মতো একাকিত্ব এ জীবনে ফারহানের ভাবতে হয়নি যে এইভাবে চিকন স্লিভসের গেঞ্জি পরে বেরিয়ে আসলে কেউ ভাববে কিনা, কিন্তু এখন আফরার সামনে এইভাবে আসতেও বিব্রত বোধ হচ্ছে। ফারহান কিছু বলতে যাবে তার পূর্বেই আফরা বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম মিস্টার কমরেড। শুভ সকাল। আফরার মুখে শুভ সকাল শব্দটি শুনে ফারহানের ভালো লাগলো। আফরা যদিও বাংলায় কথা বলতে একটু আটকে যাক না কেন, ওর মুখে ছোট ছোট এসব মধুর শব্দ দারুণ লাগে। একটা অনুরোধ নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আফরার ঠোঁট কোলে স্মিত হাসি, ঠোঁট কামড়ে বলল, তবে আপনাকে এই লোকে দারুণ লাগছে কিন্তু মিস্টার কমরেড। এমন হট বডি লুকিয়ে সারাদিন কিভাবে কমরেডগিরি করেন আপনি? ফারহান বিস্ফোরিত চোখে তাকালো আফরার দিকে। নিজের সম্পর্কে এমন উক্তি শুনে কি বলবে ভেবে পেল না। এই প্রথম কোনো মেয়ে দুঃসাহসিকতার সাথে ওকে টিজ করলো, সেদিকে ওর সৌন্দর্যে এখনকার হাজার মেয়ে ঘায়েল হলেও ফারহানের ভয়ঙ্কর রাগের জন্য কেউ কিছু বলার স্পর্ধ দেখাতো না। আফরা আবারও হাসতে হাসতে বসে পড়ল বেঞ্চটিতে। কোনো মতে নিজেকে সামলে বলল, আরে আমি মজা করছি ম্যান, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? শুভ সকাল। আপনি এত সকালে এখানে এসেছেন যে? কোনো মতেই নিজেকে শান্ত করে বলল ফারহান। আফরা বুঝতে পেরেছে এই ছেলে বড্ড ইগোয়েস্টিক মানুষ, এত সহজে কাউকে প্রশ্রয় দেবে না, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। তো বলুন, কি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছেন? প্রায় অনেক দিন তো হয়ে গেল আমি এখানে আছি। এখন আমার অনুরোধ হলো আপনি আমায় শ্রীমঙ্গলে ঘোরাবেন। প্রতিটা কোণা, প্রতিটা সৌন্দর্য, যতই এই বাধা ওই বাধা আসুক না কেন, ঘোরাবেন আমায়। ফারহান বিস্মিত হলো আফরার কথায়, তবুও ঠোঁট নাড়িয়ে আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আমি যতটুকু জানি চাচি ফাহিম আর ইলাকে দায়িত্ব দিয়েছে আপনাকে ঘোরানোর জন্য, তাহলে আমায় টানছেন কেন? কেননা ফাহিম ব্যস্ত আর ইলার কিছুদিন পর পরীক্ষা। ওর এখন নিয়মিত কলেজ আসা যাওয়া করতে হবে। আর ইলা আমায় বলেছিল এই আষাঢ় শ্রাবণ মাস নাকি আপনি সকল কাজকর্ম বিচ্ছিন্ন করে নিজ মনে ঘুরেন। তাহলে আমাকে বানাতে পারবেন না আপনার ভ্রমণ সঙ্গী? ফারহান ভাবলো কিছু একটা। আফরা বলল,
আমি একটা চরম দুঃখ নিয়ে এখানে এসেছিলাম জানেন, কিন্তু আমি সেসব কাটিয়ে নতুনভাবে বাঁচতে চাই। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমায় নতুনভাবে সৌন্দর্যের গহীনে নিয়ে যাবেন। আমিও আশা শ্রাবণের এই টানটা অনুভব করতে চাই ফারহান, না করবেন না? আফরার আর্দ্র কণ্ঠে ফারহানের সিদ্ধারা দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। এই প্রথম নিজেকে ব্যতীত কাউকে পেয়েছে যে আশা শ্রাবণের এই সৌন্দর্যের জন্য তৃষ্ণার্থ হয়ে আছে। ফারহান ঠোঁট চেপে সম্মতি জানালো আফরাকে, মৃদু কণ্ঠে বলল, আপনি আমার ভ্রমণ সঙ্গী হতে পারবেন আফরা? রৌদ্রোজ্জ্বল দিন আজ, পঞ্জীভূত মেঘের অবয়বে বৃষ্টির ছিটাফোটা নেই। এই মাসে শ্রীমঙ্গলে এমন দৃশ্য দেখা দুর্লভ ব্যাপার, তাই লোকজন ছুটিয়ে কাজ করছে। রৌশিন সেসবে এক নজরে তাকিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজ স্ট্রিটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ইলার। অপর পাশে টং দোকানের আশেপাশে ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে। কেউ কেউ ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে আড্ডা দিতে ব্যস্ত। কিন্তু ইলাকে এখনও আসতে না দেখে বেশ বিরক্ত লাগছে রৌশিনের। ক্লাস শুরু হতে 10 মিনিটের মতো সময় আছে। এদিকে মারুফও অনবরত কল দিয়ে যাচ্ছে মোবাইলে। রৌশিন আশায় ছেড়ে দিয়েছিল ইলার, মনে করেছিল আজ বোধহয় ইলা আবারও লেট করবে। এটা ভেবে রৌশিন তপ্ত শ্বাসে ক্যাম্পাসে প্রবেশ করছিল। তখনই পেছন থেকে শোনা গেল এক শক্ত পুরুষালী কণ্ঠ। রোশিন দাঁড়াও। পা থামালো রৌশিন। পেছনে ফিরে সে দেখতে পেল ফাহিমকে। ফাহিমের গাড়ি থেকে সবেমাত্র বেরিয়ে এলো। পাশের সিট থেকে বেরোলো ইলা। রৌশিনের এতক্ষণে বিরক্তি যেন নিমিষেই উবে গেল ফাহিমের প্রাণোচ্ছল মুখ দেখে। ফাহিম বরাবরই হাসি খুশি ধরনের মানুষ, তাই ডাক্তারি আবেশের সাথে এই হাসি মুখশ্রীটা নিতান্তই সুদর্শন করে তুলেছে মানুষটাকে। ইলা এক কানে হাত দিয়ে রৌশিনের উদ্দেশ্যে বলল, সরি রে জানো, আজকে বাসা থেকে বের হতে হতেই লেট হয়ে গেছিল। তোর জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম তুই জানিস? কি করব বল, একে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপর আফরা আপুকে নিয়ে বৈঠক করতে করতেই টাইম চলে গেছে। মানে? রৌশিন অবাক হয়ে ইলাকে জিজ্ঞেস করতেই ফাহিম বলে উঠল, আসলে 2 দিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলাম বলে আগামী কিছুদিন ওভারনাইট ডিউটি করতে হবে আমায়। এখন আফরা যেহেতু আমাদের অতিথি, তাই মা চেয়েছিল ওকে একটু ঘোরাতে এখানে, কিন্তু আমার টাইম ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। এগুলোর ব্যাপারে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। ছোট্ট করে ওহ প্রত্যুত্তর দিল রৌশিন। ইলা এবার বলে উঠল, এখন জলদি ক্লাসে চল। আর ভাইয়া, তোমাকে নিতে আসতে হবে না, আজকে রোশনি মারুফের সাথে বাসায় ফিরে যাব। ফুচকা খাওয়ার জন্য বুকটা কেমন যেন আনচান করছে, ক্লাস শেষে তাই ফুচকা খাবো। এসব হাবিজাবি খাবি না ইলা। ফাহিম কথাটি বলা মাত্রই রৌশিন চোখ বাঁকিয়ে বলল, কি হবে খেলে? অনেক কিছুই হবে। ওকে আমি না বললাম সাথে তুমিও খাবে না। আফটারঅল ইলার মতো তুমিও তো আমার বোন। রৌশিন চরম রেগে গেল ওনার কথায়, তাই প্রখর গলায় বলল, কে আপনার বোন? লিসেন, আমার একমাত্র ভাই হচ্ছে সাতফ ভাইয়া, আর কেউ না। আপনি তো একেবারেই না, তাই এসব হাবিজাবি কথা বলবেন না। এই লা চল তো। বলেই রৌশিন হনহন করে চলে গেল ইলার হাত ধরে। ফাহিম এবার বিস্মিত। রৌশিনের আচমকা রূপে ফাহিমের কেমন প্রতিক্রিয়া করা উচিত তা ফাহিমের অজানা। নির্নিমেষেই মুখ দিয়ে বেরিয়ে এলো, স্ট্রেঞ্জ গার্ল। ড্রয়িং রুমে ফাহানকে স্থিরভাবে বসে দেখে মিসেস নাবিলা অবাক। ওনার জানা মতে ফাহিম বা মিস্টার ইফাস কেউই তো ডাকেনি ওকে যে ফারহান এখানে আসবে। ফারহান বরাবরই ইগোয়েস্টিক মানুষ। পারিবারিক সমস্যাগুলোর জন্য ফারহান অকারণে খুবই কমই এসেছে এখানে। তাছাড়া ছেলেটা ফর্মাল অবস্থায় নেই, একটা রেগুলার টি শার্ট আর 3/4 প্যান্ট পরে আছে। মিসেস নাবিলা ফিচলু হাসি দিয়ে বললেন, আরে ফারহান, তুমি হঠাৎ এখানে? ফারহান আলতো হাসলো, স্মিত কণ্ঠে বলল, চিন্তা করবেন না চাচি, আপনাকে জ্বালাতে আসিনি। ধুর বোকা ছেলে, আমি কি সেরকম কিছু বলেছি? ফারহানের কোনো উত্তর না পেয়ে কিছু বললেন না উনি। ইতিমধ্যে আফরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আজ ফিশিং করতে যাবে বলে একটা কর্মর জিন্স আর বুকে কুচি দেওয়া কোয়ার্টার হাতার টপস পরেছে সে, কপালে কালো রঙের একটা ক্যাপ। ফারহান শীতল কণ্ঠে বলল, রেডি আপনি? জিনিসপত্র কোথায়? গাড়িতে রাখা আছে। মিসেস নাবিরা এবার তাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? বিলে নিয়ে যাচ্ছি। শীতল কণ্ঠে বলল ফারহান। মিসেস নাবিলা অসন্তুষ্ট হলেও কিছু প্রকাশ করলেন না। তিনি আফরাকে জিজ্ঞেস করলেন, তোমার আঙ্কেলকে বলেছো?
আঙ্কেলই তো বললো ওনার সাথে যেতে, ফাহিমের নাকি সময় নেই। ও, তাহলে যাও। মলিন স্বরে বললেন মিসেস নাবিলা। ফারহান আর আফরা এবার বেরিয়ে গেল বাংলো থেকে। নীল আকাশ আর টিলার সৌন্দর্য মনোহর করে তুলেছে পরিবেশটি। ফারহান ঠোঁটে স্মিত হাসি তুলে বলে উঠল, তাহলে প্রস্তুত তো আমার ভ্রমণ সঙ্গিনী হওয়ার জন্য? আফরা সম্মতি জানালো। মনের মধ্যেই নুপুরের ন্যায় বেজে উঠল, আপনি চাইলে আমি আপনার চলার পথে সঙ্গী হতেও রাজি, কমরেড সাহেব। শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজের সদর কোঠাটি দৃষ্টি নান্দনিক। কলেজের টাইম শেষ হওয়ার পর দমে ছাত্রছাত্রীরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আজকে টানা এতক্ষণ ক্লাস করার পর বেশ ক্লান্ত ইলা, রওশিন আর মারুফ। গরমের সময় এতক্ষণ কলেজের পোশাক পরে থাকাতে বিরক্তিও ভর করেছে ওদের মধ্যে। ইলা ক্লান্ত স্বরে বলল, আল্লাহ, গরমে সিদ্ধ হয়ে গেলাম রে আমি। এত গরম তো কখনোই পড়ে না, আজ এত অস্বস্তি লাগছে কেন? মারুফ তা শুনে ভ্রু কুচকালো। ইলার চুল টান মেরে বলে উঠল, বাপ তো তুই এমন করতেছস যে দুনিয়াতে তোরই শুধু গরম। আমারে দেখ, মনে হইতেছে যে খালের থেকে জাপ দিয়ে আসলাম। ইলা আর মারুফের এই ধরনের হাতাহাতি নতুন কিছু না। রওশিন তাই সেই সব দেখে খিলখিলিয়ে হেসে উঠল। ইলা কাঁদো কাঁদো স্বরে বলল, তুইও এই দেওয়ালের ভূতটার মতো হাসছিস কেন পেতনি? এখন এই চেহারা নিয়ে কীভাবে দেখা করবো আমি সাব্বিরের সাথে? মারুফ হাসি চাপিয়ে সিরিয়াস হওয়ার ভান করলো। তারপর রওশিনের কাঁধে হেলান দিয়ে ক্যাবের ন্যায় বলল, শোন ইলা, কথা আছে না, প্রেম রূপ দিয়ে হয় না, আর রূপ হয় না প্রেম দিয়ে। রূপ হলো উপভোগ্য বিষয়, আর প্রেম সেটা হলো মনের বিষয়। এমন আজাইরা কথা কই থেকে পাইস তুই? ক্ষিপ্ত হয়ে বলল ইলা। মারুফ কলার ঠিক করতে করতে বলল, কোথা থেকে আবার? আমার আইনস্টাইন ব্রেন থেকে। তাছাড়া একটা কথা, সেই তোর আসল প্রেমিক যে তোর এই কামের বেডে রূপ দেখেও ভালোবাসবে। তাহলে সাব্বির ভাইয়ের কাছে যাবি, এত লজ্জা পাস কেন? ভয় হয় যে ভাই তোর রূপ দেখা পালাইব? বিদ্রুপ করে বলে উঠল মারুফ। ইলা না পারছে সইতে, না পারছে কিছু করতে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে বলে উঠল, তোর মুখ থেকে আর একটা কথা বাইর করবি, কসম আমি তোর খুন কইরাই ফেলমু। মারুফ বুঝেছে ভালো খেপেছে এই মহিলা। রওশিন মারুফের কানের কাছে ফিসফিসিয়ে বলল, আর রাগাইস না বেচারি, যে না হলে সত্যি তোরে খুন কইরা ফেলবো। মারুফ তাই খেপালো না আর। ওরা তিনজন হাঁটতে হাঁটতে এবার কলেজের অনতি দূরে খালের কাছটাতে এসেছে। এখানে ওদের মতো বহু বন্ধু বান্ধবরাই এসে পড়ে হই হল্লোড় করে আড্ডা দিতে। দক্ষিণ পাশে অবস্থানরত এই খালটিতে প্রচণ্ড বাতাসের সমারোহ। পাশের রাস্তা দিয়ে শাঁ শাঁ করে যানগুলো মৌলভীবাজার আর সাতগাঁওয়ের পথ ধরে ছুটে চলেছে। রওশিন এবার বলে উঠল, কিরে এরা, তুই না বলি সাপির ভাই আসবে এখানে, কোথায় উনি? আশেপাশে আছে মেবি, চল খুঁজে দেখি। অল্প সময়ের মধ্যেই তিনজন পেয়ে গেল সাব্বিরকে। ইলার তো খুশিতে চকচক করছে মুখশ্রী, তবে সাব্বিরের ভাবখানা বোঝা যাচ্ছে না মাস্ক পরিহিত বলে। সাবধানতার জন্য সাব্বিরকে সব সময় মাস্ক পরে থাকতে হয়। এমনিতেও ছাত্র রাজনীতি করে, আর তার উপর এখানকার এক বড় রাজনীতিবিদ ফারহান জুবায়েরের ব্যক্তিগত মানুষ। ওর মতো মানুষকে যদি রাস্তাঘাটে এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায়, যে কিনা ফারহানের আপন চাচাতো বোন, ব্যাপারটা নিশ্চয়ই কেউ ভালো চোখে দেখবে না। রওশিন এবার ইলার কাঁধে স্পর্শ করে টিটকারি সুরে বলল, আমি আর মারুফ ফুচকা খেয়ে আসি, তুই না হয় ভাইয়ের সাথে একটু টাইম স্পেন্ড কর। ইলা কিছু বলতে যাবে, তার আগেই মারুফ আর রওশিন চলে গেল ওদেরকে একা রেখে। এখানে কলেজের পর স্টুডেন্টরা অনেকেই আড্ডা দিতে চলে আসে। সবাই তাই নিজেদের মধ্যে ব্যস্ত, কে কী করছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। ইলা বড্ড খুশি আজকে, কেননা অনেক দিন পর সাব্বিরকে সামনাসামনি দেখতে পেল সে। ওদের শেষ সাক্ষাৎ হয়েছিল আফরার আমেরিকা থেকে আসার পর দ্বিতীয় দিনে, যেদিন ফারহান ওদের বাইরে নিয়ে গেল। আফরাকে সে মিথ্যা বলেছিল যে সাব্বিরের সাথে দেখা করতে গিয়েছিল। আজ সাব্বির আর ইলা দুজনেই বেশ প্রাণোচ্ছল, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ওদের মধ্যে। মারুফের সাথে ফুচকা খাওয়ার ফাঁক ফোকরে রওশিন আর চোখে দেখছিল ওই প্রেমময় জুটিটাকে। সাব্বির একটু বেখেয়ালি ধরনের হলেও ইলার প্রতি ছেলেটার অনুভূতি অনেক গভীর। রওশিন অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল।
ওর শূন্য হৃদয় অজান্তেই ফাহিম নামক মানুষটির জন্য হাহাকার করে বেড়াচ্ছে। আফরা গাড়ির থেকে মাথা বাহিরে নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। কি সুন্দর তরতাজা হাওয়া! চা বাগানের মাঝ দিয়ে বিভিন্ন উপজাতিদের কর্মরত দেখে ওর মনে উত্তেজনায় ছেয়ে গিয়েছে। সাদা রঙের গাড়িটি সবুজ টিলার মাঝ দিয়ে এগিয়ে যাওয়াতে দূর থেকে দেখতে অনন্য লাগছে। আফরা আর নজরে পরখ করে নিল ফারহানকে। ফারহান এক ধ্যানে গাড়ি চালাতে মগ্ন। চোখে কালো সানগ্লাস লাগানো থাকলেও বোঝা যাচ্ছে সে গম্ভীর মায়াবী চাহনি সে পিচ ঢালাই পথের দিকে নিক্ষেপ করে রেখেছে। ঠোঁটজোড়া চেপে একটা আড়ষ্ট ভাব বিদ্যমান ওর মধ্যে। আফরা যে কী করছে সেদিকে মানুষটার যেন কোনো ধ্যানই নেই। তাই দীর্ঘশ্বাস ছাড়ল সে, বলে উঠল, আপনি কত টাকা দিয়ে আপনার হাসি বিক্রি করেছেন? ফারহান কপাল ভাঁজ করলো এমন কথায়। আফরার দিকে না তাকিয়ে বলল, এ আবার কেমন প্রশ্ন? হাসি কি বিক্রি করা যায়? তো কি বলবো আর, আপনার মুখের হাসি দেখতে পাওয়া ঈদের চাঁদের মতো একটা ব্যাপার। আফরা ব্যঙ্গাত্মকভাবে বলল। ফারহান ওর কথা শুনে বলল, ঈদের চাঁদ অনেক প্রেশাস হয় ম্যাম, আমাকেও ঠিক সেরকমটাই মনে করতে পারেন। আফরা প্রত্যুত্তরে বলল না কিছু। ফারহান গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, আপনার শখ কি আফরা? ক্যাম্পিং অ্যান্ড হাইকিং। আফরার মুখে উৎফুল্লতা, তাই আবার বলে উঠল, এই পর্যন্ত বহুবার হাইকিং আর ক্যাম্পিং করেছি ফ্রেন্ডসদের সাথে। আমি প্রচুর ট্রাভেল এডিক্টেড বলতে পারেন। সানি ওয়েদার পেলেই বিচে, পার্কে, লেকে, কখনো দূর কোনো গন্তব্যে চলে যাই। তবে আমেরিকার বাইরে বলতে শুধু ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম 2 বছর আগে। নইলে আমেরিকাতেই বেশি ঘোরাঘুরি হতো। একমাত্র সিয়াটল ছাড়া আমার মোটামুটি সবগুলো স্টেট ঘোরাও শেষ। ঘোরাঘুরিটা আমারও বড্ড পছন্দ, তবে সবসময় ঘুরতাম না। আমার কাছে ঘোরার জন্য বেস্ট এই আষাঢ় শ্রাবণ মাস। লাস্টবার বান্দরবান ঘুরে এসেছিলাম। আফরা বান্দরবন নামটি উচ্চারণ করতে পারল না ভালো মতো। বাংলাদেশে এই নামের যে কোনো জায়গা আছে এটাও ওর অজানা। তাই ও স্থির করে রইল বাংলোতে ফেরার পরে নেটে আগে সেই কাঙ্ক্ষিত জায়গাটি সার্চ দেবে। হঠাৎ একটা জায়গা দেখার পর গাড়ি থামাতে বলল আফরা। ফারহান তৎক্ষণাৎ গাড়ি থামালো, জিজ্ঞেস করলো, এনি প্রবলেম আফরা? আমি গাড়ি থেকে নামবো? কিন্তু কেন? ফারহান কৌতূহলী জিজ্ঞেস করতেই আফরা আঙুল দিয়ে দেখিয়ে দিল পাশের স্ট্যাচুটি। শুভ্র রঙের কারুকার্য একটি মানব মূর্তি রৌদ্রের প্রতিফলনে অপরূপ লাগছে। সেখানে নীল বাংলা গোটা গোটা অক্ষরে লেখা মৌলভীবাজারে স্বাগতম। নিচে সুন্দর ইংরেজি কার্সিভ লেটারে লেখা ওয়েলকাম টু মৌলভীবাজার। জায়গাটি এক কথায় মনোমুগ্ধকর। স্ট্যাচুর চারিদিকে গোলত্র করে ঘাসের নরম আস্তরণ পড়া। আফরা জায়গাটিকে দেখে বলল, এখানে ছবি তুলবো আমি? ফারহান আর আফরা নামল এবার। আফরা গলার মধ্যে আসার সময় একটা ক্যামেরা ঝুলিয়ে এনেছিল। তারপর ক্যামেরাটা ফারহানকে দিয়ে বলল, আমার ছবি তুলে দিন। ফারহান কথা মতো ছবি তুলে দিল অনেকগুলো। ফারহানের সাথে মোবাইল বের করে আফরা আচমকা একটা সেলফি তুলনাতে হতভম্ব হয়ে গেল। ফারহান বলল, এভাবে সেলফি তুললেন কেন? আফরা খানিকটা ফারহানের কাছে এগিয়ে এলো, গম্ভীর স্বরে বলল, কেন যেন মনে হলো আপনার সাথে একটা হলেও আমার ছবি থাকা উচিত। কেননা একসময় এগুলোই শুধু স্মৃতি হয়ে বেড়াবে আমাদের। আফরার ছোট্ট কথা দুটোর পরিসর অল্প হলেও গভীরতা অনেক। আফরা মৌনতা কাটিয়ে গাড়িতে বসে পড়ল এবার। ফারহানও সেখান থেকে গাড়ি স্টার্ট করে এগিয়ে গেল সাতগাঁওয়ের সেই বিলের উদ্দেশ্যে। সাতগাঁওয়ের এই রাস্তাটি সম্পূর্ণ পিচ ঢালাই পথ না। অল্প একটু এগানোর পরেই কাঁচা রাস্তা চোখে পড়ে। ফারহানকে অগত্যায় একটা নিরাপদ জায়গায় নিজের গাড়ি থামিয়ে দিতে হলো। সামনে বনপথ, দুধারে নানা জাতের গাছের মাঝ দিয়ে প্রশস্ত মাটির রাস্তা। সেও যেন এক অনন্য দৃশ্য। ফারহান গাড়িটা থামালো পিচ ঢালাই রাস্তার সেই সীমানায় ঠিক একটি টং দোকানের সামনে। এখানে বনপথের অন্তিমে একটা সুন্দর বিল আছে বিধায় প্রায়শই নানা ধরনের লোকজন এখানে আসে। তবে পথটি দুর্গম পথ হওয়াতে বেশিরভাগ সময় আসে যুবকরা। তাই দোকানটা দুরান্তভাবে না চললেও বাংলাদেশ পর্যটন কেন্দ্রের নির্দেশনায় দোকানটি নিয়মিত চালু রাখা হয়। ফারহান গাড়ি থেকে নামলো এবার, সেই সাথে নামলো আফরাও।
গাড়ি থেকে এক সুঠাম দেহের শ্যামবর্ণের যুবককে বেরিয়ে আসতে দেখে দোকানে থাকা মধ্যবয়স্ক লোক অবাক চাহনি নিক্ষেপ করলো তাদের দিকে। যুবকটির চেহারা পরিচিত মনে হলো তার কাছে। স্মৃতিচারণ করার পর যেই না তাকে চিনতে পারলো, উঠে বসলো লোকটি। সসম্মানে বলল, সালাম নেবেন ভাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি? ফারহানের কাছে এমন সাক্ষাৎ নতুন কিছু না। নিয়াজি সাহেবের সাথে পার্টিতে যুক্ত হওয়ার পর থেকে গোটা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সুনামগঞ্জের আনাচে কানাচে সব জায়গাতেই কমরেড ফারহান জুবায়েরকে এক নামে চেনে সবাই। সেই শ্রদ্ধা ভক্তির সাথে ভয়ও আছে সবার মনে, কেননা একজন কমরেড হিসেবে ফারহান যেমন উদার, পলিটিশিয়ান হিসেবে ততটাই সে দাম্ভিক। মধ্যবয়স্ক লোকটি এবার জিজ্ঞেস করলো, আজ হঠাৎ এখানে আইছেন যে ভাই, কোনো দরকার আইছেন? এখানে সচরাচর মানুষ যে কারণে এসেছে সে কারণে এসেছে। গম্ভীর কণ্ঠে বলল ফারহান। মধ্যবয়স্ক লোকটি এবার আফরার দিকে তাকালো। আফরার সেদিকে খেয়াল নেই, সে এক মনে আশপাশ দেখছে আর তা ক্যামেরাবন্দি করছে। রোদ্দুরের তাপ থেকে বাঁচার জন্য মাথায় পরে নিয়েছে কালো ক্যাপ। লোকটি মেকি হেসে বলল, এটাকে ভাইজান, আপনার বউ নাকি? শুকনো কাশি কাশলো ফারহানের কথা শুনে। আফরাও এবার তাকালো বিস্ময়ে। এটাই ভাবছে যে লোকটা এমন ধারণা পোষণ করলো কেন। পরে নিজ থেকে অনুসন্ধানের পর দেখলো যে ফারহানের সচরাচর মেয়েদের সাথে মেলামেশাটা কম, তাই হয়তো এমন ভেবেছে। ফারহান এবার বলল, সেটা আপনার না ভাবলেও চলবে। এই চাবিটা নিন, আমরা বিলে যাচ্ছি, ফিরে আসতে ঘন্টাখানেক সময় লাগবে, ততক্ষণ গাড়ি পাহারা দিবেন। কথাটি বলেই ফারহান নিজের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গেল। আফরাও সাহায্য করলো ওকে। লোকটি আফরাকে দেখে মিনমিনিয়ে বলল, আজকাল মাইয়া মাইনসগো পোশাক আশাক বুঝি না, সিনেমার নায়িকাগো মতো পোশাক পরে আসে। নীল আকাশটা স্বচ্ছ, সাদা মেঘের ভেলা সমগ্র বিলটাকে এক অনন্য সৌন্দর্যে মাতিয়ে তুলছে। অদূরে বিশাল বিশাল গাছ, বর্ষাকাল হওয়াতে একধারে শাপলা ফুলগুলো অপরূপ লাগছে। ফারহান ঘাসের নরম আস্তরণে বসে বড়শি সেট করতে ব্যস্ত হয়ে পড়ল। হাঁটু ভেঙে বসে আফরাও তা দেখতে থাকলো মনোযোগ সহকারে। হঠাৎ আফরা আঙুল দেখিয়ে বিশাল গাছগুলোকে দেখিয়ে বলল, এগুলো কি গাছ ফারহান? ফারহান বড়শি থেকে চোখ সরিয়ে তাকালো সেদিকে, তারপর আবার কাজে মনোনিবেশ করে বলল, আপনার তো এটা পারার কথা, কেননা আমি যতটুকু জানি এ ধরনের গাছ আমেরিকাতেও আছে। আফরা চোখ বড় বড় করে ফেললো এই কথা শুনে, বলল, কি বলছেন আপনি? আমি তো কখনোই এমন গাছ দেখিনি। ফারহান হাসলো কিঞ্চিত, তারপর মৃদু স্বরে বলল, এগুলো এক ধরনের পাইন গাছ। পাইন গাছের অনেক ধরনের জাত আছে। আমেরিকায় যেগুলো আছে ওই জাত আর এই জাত এক না। এই গাছগুলো মূলত সাউথ এশিয়াতেই বেশি দেখা যায়, যেমন ওই যে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা। ও আচ্ছা। ফারহান এবার ব্যাগ থেকে ছোট্ট পলিথিন বের করলো। সেখানে বেশ কিছু ধরনের পোকা দেখা যাচ্ছে। ফারহান সেটা বড়শির আগায় লাগানোর চেষ্টা করতে আফরা আতকে বলল, এই ধরনের বড়শিগুলো কোথা থেকে কিনেছেন আপনি? কেন, আমি নিজে বানিয়েছি এটা। আফরা তাজ্জব হয়ে গেল এ কথায়, যেন ফারহানের এই কথাটা সে বিশ্বাস করতে পারছে না। তাই আবারও বলল, ইজ ইট ট্রু? আই কান্ট বিলিভ। বিলিভ না করার মতো কি আছে? এই ধরনের বড়শি তার কোনো সুপার শপে পাওয়া যায় না। তাছাড়া এখানে আশেপাশে কোনো মাছ ধরার সরঞ্জামও দোকানে নেই। কিনতে গেলে সিলেট রেলওয়ে স্টেশনের কাছে যেতে হয়। তাই আমি ছোটবেলা থেকে এসব বানানো শিখে নিয়েছি। কথাবার্তার এক পর্যায়ে ফারহান বলল, নৌকায় উঠলে ভয় পাবেন না তো? নৌকা কি? ফারহান থম মেরে বসে রইল। এই মেয়ে নৌকা নাম বোধহয় এই প্রথমেই শুনেছে। ফারহান কিছুটা ভাবুক না হয়ে পারল না, কেননা আফরার মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলেও বাংলাতেও যথেষ্ট দক্ষ। তাই এই ছোট্ট শব্দটা না পারাতে ফারহান তপ্ত শ্বাস ছেড়ে বলল, নৌকা না আফরা, নৌকা। আই মিন টু সে বোট। বুঝেছেন? আফরা চট করে ধরে ফেলল শব্দটি, বলে উঠল, বুঝেছি, আমি উঠবো বোটে, ভয় পাবো না আমি। নৌকায় প্রথমে ফারহান উঠে মাঝির জায়গাটিতে বসে পড়ল। এরপরে উঠল আফরা। হালকা তার গন্ধে কেমন যেন গা গুলিয়ে আসছে আফরার।
তবু ভালো লাগছে এখানে সময় কাটাতে। নৌকাটা বিলের ঠিক মাঝ বরাবর নিয়ে এলো ফারহান। দূর দূরান্তে শুধু পানি আর পানি। নীল আকাশের সাথে বিলের ঘোলাটে পানি সর্বোপরি মাদকময় করে তুলেছে সর্বত্র। বাংলাদেশের এই পরিবেশে ফিশিংয়ের আফরা এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করলো। ভিন্ন দেশ, ভিন্ন সরঞ্জাম, ভিন্ন আবহাওয়ার সাথে মোহনীয় মানুষ, যার এক নজরে নিমিষেই ঘায়েল হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। রোদ্দুরের প্রভাবে দুজনের ঘেমে গিয়েছে অনেকটা, তবু মাছ ধরাধরিটা কেউ বন্ধ করলো না, যেন দুজনে প্রতিযোগিতা শুরু করেছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে আফরা নৌকায় বসে পড়ল। পুরো বিল শান্ত, ক্ষণে ক্ষণে মাছরাঙা উড়ে যাওয়ার দৃশ্যটা সুন্দর দেখাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলতে থাকলো ফারহান। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? দুর্দান্ত, তবে এখন আমি আরেকটা এক্সপিরিয়েন্স করতে চাই। ফারহান ভ্রু কুচকালো, জিজ্ঞেস করলো, সেটা কি? এই বিলের পানিতে শরীর ঠান্ডা করার এক্সপিরিয়েন্স। আর এক বিন্দু অপেক্ষা করলো না আফরা, সরাসরি বিলের পানিতে ঝাঁপ দিয়ে দিল। ফারহান হকচকে গিয়েছে ততক্ষণে, চিৎকার করে বলল, আপনি কি পাগল? এভাবে ঝাঁপ দিলেন কেন? আফরার চোখে মুখে আনন্দের বাহার। ডুব সাঁতার দিয়ে বলে উঠল, ওয়েদার ডিমান্ডস কমরেড সাহেব, এই ওয়েদারে সুইমিং না করলে যে পাপ হবে আমার। ফারহানের পা হ্যাঁচকা টান দিয়ে ফারহানকেও আফরা পানিতে ফেলে দিল। শুরুতে ওর নাকে মুখে পানি চলে গেলেও সামনে নিল নিজেকে। ফারহানের আর্দ্র শরীর, চিপচিপে কালো চুল, মসৃণ ত্বক সব উন্মাদ করে তুলল আফরাকে। গায়ে জড়ানো টি শার্ট শরীরে লেপ্টে থাকায় ওর সুঠাম দেহের সাথে মেদহীন কোমর, প্রশস্ত বুক সব আফরার কাছে দৃশ্যমান। সেও এক ঘোর লাগানো দৃশ্য। ফারহান অদূর থেকে শাপলা ফুল নিয়ে এলো আফরার জন্য। গহীন কণ্ঠে বলল, আপনি তো আবার প্রকৃতির প্রেমিকা, এটা আপনার জন্য। আফরার সারা শরীর বয়ে সুখের অবাধে বিচরণ চলছে। নীল আকাশের নিচে বিলের পানিতে সিক্ত দুজন, পানির তালে শরীরে শীতলতা ছেয়ে যাচ্ছে। সে সাথে অনুভূতি আরও প্রগাঢ় হচ্ছে ফারহানের জন্য। আজকের এই দিনটা কখনোই ভুলতে পারবে না আফরা। উফ, ওর এত সুখ অনুভূত হচ্ছে কেন? বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে রৌশিনের আরও একবার দেখা হলো ফাহিমের সাথে। এতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল রৌশিন, কেননা রাস্তায় সাইকেল থামিয়ে মারুফ আর সে রীতিমতো মারামারি না করলেও হাতাহাতি করছিল। মূল বিষয় ছিল এটি যে আসলেই সাব্বির ভাই আর ইলার প্রেমের সম্পর্কের আদৌ কোনো পূর্ণতা পাবেই কিনা। আর একজন কলেজে পড়ুয়া মেয়েকে যদি রাস্তাঘাটে সমান তালে নিজের সমবয়সী ছেলের সাথে মারামারি করতে দেখা যায়, তাহলে সেটা কেউ তৃপ্তিকর নজরে দেখতে চাইবে না। অনেকে হয়তো ওদের পবিত্র বন্ধুত্বের সম্পর্কটিকে নোংরা বানিয়ে ছাড়বে। অদ্ভুতভাবে এমন কিছুই করল না ফাহিম, বরঞ্চ ওদের দুজনকে এভাবে দেখে হেসে দিল। সে কি অমায়িক হাসি! খালের ওপর দিয়ে সুন্দর একটি সেতু, নিচ দিয়ে পাহাড়ি পানি বয়ে নদীর সাথে মিশে যাওয়ার উদ্দেশ্যে নিজ গতিতে এগিয়ে যাচ্ছে। গধূলির লালচে আকাশের প্রতি রশ্মিটা ফাহিমের ফর্সা মুখমণ্ডলে পড়াতে রৌশিনীর চোখ কেমন যেন ধাঁধিয়ে উঠল। রৌশিন মিহি কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এই রাস্তায়? তোমার ভাইয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু সেতুর ওপরে পশ্চিমা আকাশের দৃশ্যটা এতই সুন্দর যে গাড়ি না থামিয়ে থাকতে পারলাম না। এই যে এতক্ষণ এই দৃশ্যটাই উপভোগ করছিলাম। তবে ভাবছি যে আফরাও এখানে থাকলে খুব ভালো হতো। সেই বিদেশিনীও আবার প্রকৃতি প্রেমিকা, ইভেনচুয়ালি আমার থেকেও বেশি। আফরা নাম শুনতেই রৌশিনের আনন্দে ভরা মুখ থমথমে হয়ে এলো। এবার মাঝে মাঝে ইচ্ছে করে ওই মেয়েকে হিংসের বসে 2-4টা কথা শুনিয়ে ফেলতে। কী এমন আছে আফরার মধ্যে যে ওর স্বপ্নের রাজকুমার ফাহিম শুধু আফরা আফরা করে? রৌশিন এবার তপ্তশ্বাস ছাড়ল, বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের প্রান্ত থেকে মুছে নিল ঘাম। ফাহিম হঠাৎ মারুফকে প্রশ্ন করল, তোমরা দুজন হঠাৎ সাইকেল থামিয়ে রাস্তায় মারামারি করছিলে কেন? আরে বললেন না ভাই, ওই যে ইলা আর সাব্বির ভাই নামটা উচ্চারণ করার আগে ওর মুখ সজোরে চেপে ধরল রৌশিন। ফাহিম যেহেতু ইলার বড় ভাই, সেই সুবাদে ওদের প্রেমের সম্পর্কের কথা ফাহিম কিছুই জানে না। রৌশিনের ইচ্ছে করছে মারুফকেও আরও এক দণ্ড উড়াধুরা পিটিয়ে মারতে। ছেলে মানুষের মুখ যে এত পাতলা হয়, মারুফকে না দেখলে রৌশিনের অজানাই থাকতো। ভ্রু কুচকাল ফাহিম। নিজের বোনের প্রসঙ্গ ওঠাতে সন্দেহবশতই জিজ্ঞেস করলো, ইলার সম্পর্কে কি বলতে চাইলো মারুফ, যে তুমি ছেলেটার মুখ এভাবে চেপে ধরছো? কিছু না ভাইয়া, এগুলো আমাদের ফ্রেন্ডসদের সিক্রেট, এইসবে কান দিতে হয় না।
সন্ধ্যা নেমে আসছে প্রায়। রোশিন, আমি যেহেতু তোমাদের বাড়িতে যাচ্ছি, তাহলে তুমিও আসো আমার সাথে। এভাবে সন্ধ্যায় একা ঘোরাফেরা করা ঠিক না। একা কই, এই মারুফটাই আছে তো। এই মারুফ, বল তুই আছিস না? মৃত্যুর আগ পর্যন্ত তোর আর তোর জামাইয়ের বাচ্চা পাহারা দেব। ফাহিম স্মিত হেসে বলল, ওর বিয়ে হয়ে গেলে ওর বরই ওকে পাহারা দেওয়ার মতো যথেষ্ট। আই এম ড্যাম শিওর ওর মতো মায়াবী একটা মেয়ে অবশ্যই ট্রু লাভ হাজব্যান্ড পাবে। এই বিরাজমান থমথমে পরিবেশে রওশিনীর সারা দেহে ছড়িয়ে পড়ল আচমকা শীতলতা। ওর হৃদয়ে ধুকপুক বেড়ে উঠেছে, শরীরে নেমে এসেছে অস্থিরতা। এই অস্থিরতা, তুমুল উত্তেজনা, সব কিছুই কি সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির জন্য? হলেও হতে পারে, কেননা সচরাচর ফাহিমকে রশনি এই ধরনের কথা বলতে দেখেনি। ফাহিম এবার গাড়িতে বসে পড়ল। সে গাড়ি স্টার্ট করতে রওশিনও সাইকেল চালিয়ে পেছন পেছন উদ্ধত হলো নিজ বাড়ির দিকে।